যে উপদেষ্টা রাষ্ট্রপতিকে সম্মান দেয় না সে বেয়াদব উপদেষ্টা। মুজিবের শাসন আমলটা আমি দেখেছি। আমার বড় ভাই, আমার আপন ভাই, সে জাসদ করতো, তার উপর কি টর্চার হয়েছে এটা আমি দেখেছি। আওয়ামী লীগের যারা চালক ছিলেন এই সময়, আপনি তাদের বিচার করেন। আপনি দলটাকে বাতিল করে দিবেন, দল কিছু করতে পারবে না, রাস্তায় বাড়িতে পারবে না, অমুক করতে পারবেন। আপনি 1 কোটি লোকের সঙ্গে পারবেন? 1 কোটি লোক। শেখ মুজিবের শাসন আমল 72 থেকে 75 পর্যন্ত দুর্বিষহ শাসন আমল। 72 থেকে 75 পর্যন্ত শেখ মুজিবের শাসন খুবই খারাপ ছিল, খুবই খারাপ। আমি ওনাকে মহামানব মনে করি না, যেটা ওনার কন্যা চেষ্টা করেছিলেন ওনাকে মানুষ না মহামানব বানায় ফেলাবে। সেটা মাসুদ কামাল, বাংলাদেশে এখন আসলে অনেকগুলো ঘটনা ঘটছে, ঘটনা, দুর্ঘটনা, অঘটন যেটি বলি না কেন, তার মধ্যে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আছে যা নিয়ে গুঞ্জন চলছে, যেগুলোর আসলে স্পষ্ট বার্তা অনেকে জানতে চাই। আমরা রাষ্ট্রপতির ছবি নামানোর গুঞ্জনটা নিয়ে একটু শুরুতে কথা বলতে চাই। ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া অন্তত 5টি দূতাবাস থেকে তার ছবি নামানো হয়েছে। অনেক ধরনের প্রশ্ন সেটিকে ঘিরে আসছে যে 1 বছর পর কেন মনে হলো যে রাষ্ট্রপতির ছবি আসলে সরানো দরকার, এটি নিয়ে লিখিত কোনো আদেশ কেন আসলো না, এটি কেন মৌখিকভাবে বলা হলো, এবং সেটি নিয়ে এখন পর্যন্ত সরকার থেকে সেভাবে স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না। আপনার কাছে পুরো বিষয়টি কি মনে হচ্ছে? দেখেন, এই ছবি সরানো নিয়ে একাধিক মিডিয়াতে, একাধিক পত্রিকাতে আমি রিপোর্ট দেখেছি, তাও 2 দিন আগে দেখেছি, এবং এর মধ্যে এটা নিয়ে কোনো গভর্নমেন্টের দিক থেকে কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি, প্রতিবাদও করা হয়নি। এ থেকে যেটা বুঝতে পারছি যে আসলে ছবিগুলো সরানোর মৌখিক নির্দেশ গিয়েছে। এখন কেন গেল এই জিনিসটার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নাই। আমরা কিছু অনুমান করতে পারি, কিছু ধারণা করতে পারি যে হয়তো ওনারা ভেবেছেন যে ওনারা এখানে রাখা ঠিক না। কিছুদিন আগে ইউনূস সাহেব মালয়েশিয়া গিয়েছিলেন, হয়তো উনি দূতাবাসে দেখেছেন, এটা দেখে হয়তো ওনার মন খারাপ হয়েছে যে আমি এত বড় নেতা, ওনার ছবি থাকে কেন, থাকা উচিত না, আমার সারা দুনিয়ার লোক আমাকে চিনে, তা আমার ছবি থাকতে পারতো, কিন্তু সেটা তো আবার সম্ভব না, কাজে ওনারটা নামায় ফেলা হতে পারে, আবার নাও হতে পারে, আমি জানি না কিছু। কিন্তু সবাই তো মানুষ, কেউ তো ফ্রেশটা না, কাজে মানবিক সীমাবদ্ধতা থাকতেও পারে। তা না হলে উনি আসার পরেই কেন এই সিদ্ধান্তগুলো হবে, মানে ওনার এই যাওয়ার পরে, ঘটনার পরে কেন সিদ্ধান্তগুলো হতে থাকবে একটার পর একটা, এর আগে তো কখনো হয় নাই। এখন বিষয়টা কি জানেন, রাষ্ট্রপতির ছবি তো থাকাটা স্বাভাবিক, এটাই তো নিয়ম, এটাই তো প্রথা, এবং এটা তো মানে একটা প্রজ্ঞাপন দিয়েই রাষ্ট্রপতির ছবি সব জায়গায় দেওয়া হয় যে দেশে একটা নিয়ম আছে, যে আমাদের সংবিধানে বলা হয়েছে যে জাতির জনকের ছবি থাকবে, মানে সংবিধানে যে বলা আছে, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে, প্রত্যেকটা সরকারি অফিসে থাকবে। ওটা কিন্তু সংবিধানে এখনো আছে, সংবিধানে কিন্তু এটা ফালানো হয় নাই। আবার একটা কথা ভাবেন আপনি, এই যে জুলাই ঘোষণাপত্র হলো না একটা, যেটা নাকি সংসদ ভবনের সামনে টিপ টিপ বৃষ্টির মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা করলেন, ওটার মধ্যে পড়ে দেখেন, ওটার মধ্যে বলা হয়েছে যে এই সরকারকে সাংবিধানিকভাবে এই সরকার গঠিত হয়েছে। তার মানে সংবিধানের আলোকে এই সরকার গঠিত হয়েছে বলে আমাদের জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে। কিন্তু তাহলে ওনারা সংবিধানটাকে মেনে নিচ্ছেন, তো সংবিধানে তো আছে যে এই ছবিগুলো থাকবে, আপনি রাখবেন না কেন? ওনারা যে কাজটা করতেছেন, যেটা পছন্দ হচ্ছে সেটা রাখতেছেন, যেটা পছন্দ হচ্ছে না সেটা রাখতেছেন না। এবং এটা হলো এক ধরনের গোয়ার্তুমি, এক ধরনের আইন অমান্য করার প্রবণতা। এতে যেটা সমস্যা হয়, সমস্যা হলো এটা যে যখন আমি দেখি আমাদের সরকারে যারা আছেন, দায়িত্বে যারা আছেন, তারা আইন অমান্য করে, তখন তো আমরা প্রশ্ন করতেই পারি, তাহলে সাধারণ মানুষ যখন আইন অমান্য করে সেটাকে আপনি দোষ ধরবেন কেন? আপনি তো আইন অমান্য করতেছেন, তাই না? তো এই ঘটনাকে ঘিরে এটি যে আপনি যেমনটি বলছিলেন যে হয়তো বা প্রধান উপদেষ্টার ছবি, নিজের ছবি সেখানে না দেখে তার ছবি দেখে, এর পেছনে অনেকে আবার অনেক হিসেব মেলাচ্ছেন যে রাষ্ট্রপতিকে সরানোর কি একটি পায়তারা চলছে, এমন গুঞ্জনও কিন্তু আমরা চারদিক থেকে শুনতে পাচ্ছি মাঝে মাঝে কিছুদিন পর। একটা কথা বলি, এবং বলেন, গ্রামে দেখবেন যে ভূত আসে, কিন্তু ভূত কিন্তু দিনের বেলা আসে না, ভূত আসে রাতের বেলায়। তার মানে মানুষ যখন কিছু না দেখে তখন সে কিন্তু ভূত কল্পনা করে। তো এই যে ঘটনাটা, এর যে জিনিসটা নিউজগুলি হয়েছে, সরকার একটা ব্যাখ্যা দেয়, ব্যাখ্যা দিলেই তার কোনো সমস্যা হয় না। যখন ব্যাখ্যা না দেয় তখন মানুষ সামনে অন্ধকার দেখে, এই অন্ধকারের মধ্যে মানুষ ভূত খুঁজে, যে বোধহয় তাহলে এইটা হইতে পারে, তাহলে ওইটা হইতে পারে, তাহলে ওইটা হইতে পারে, তাহলে এরকম খোঁজে। আপনি রাষ্ট্রপতিকে পদত্যাগ করাবেন কিভাবে? একটা নিয়ম তো লাগবে রে ভাই। রাষ্ট্রপতিকে, বাংলাদেশের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়, সেটা করতে হবে সংসদে। আপনি সংসদ তো এক্সিস্ট করে না, তো তাকে আপনি কি, আপনি তাকে আউট করবেন? একটা আউট করতে পারেন যদি উনি পদত্যাগ করেন। যদি উনি পদত্যাগ না করেন, তাহলে কার কি মনে কি খায়েশ আছে, কে কি চান, এগুলো তো কোনো মূল্যহীন, এগুলো তো মূল্যহীন রে ভাই। আর একটা কথা বলি আপনাকে, এই যে উপদেষ্টা আছে, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই কনসেপ্টটাই তো আপনার আমাদের সংবিধান স্বীকার করে না।
আপনি কিন্তু মাথায় রাখবেন, আমি বারবার আবার বলি, এটা কিন্তু সাংবিধানিক প্রক্রিয়া একটা সরকার গঠিত হয়েছে বলে জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে। আপনি ঘোষণাপত্র আবার পড়েন, দেখবেন এখানে লেখা স্পষ্ট লেখা আছে। তাহলে আমি সংবিধানের আলোকে আলাপ করব। আমাদের সংবিধান তো এই সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকারই নাই। আচ্ছা, ধরে নিলাম এটা অন্তর্বর্তীকালীন সরকার মানে তত্ত্বাবধায়ক সরকারের মতো কিছু একটা। তো তত্ত্বাবধায়ক সরকারের যে ফরম্যাটটা, সেই ফরম্যাটে যদি আপনি ধরেন, তাহলে সেখানে এই উপদেশটা কার উপদেশটা? সে রাষ্ট্রপতির উপদেশটা। দেশ কিন্তু চালায় রাষ্ট্রপতি, মানে তত্ত্বগতভাবে এই উপদেষ্টারা রাষ্ট্রপতিকে পরামর্শ দেয়, উপদেশ দেয় যে এইভাবে চালান, এইভাবে চালান। ওনারা কিন্তু মন্ত্রী না, কেউ উপদেষ্টা, ওনারা মানেন না। না মানার একটা প্রবণতা তোমাদের মাঝখানে আছে, ঠিক আছে? ওনারা না মানাটা একটা কালচার মানে নিয়েছেন, ঠিক আছে, করছে। তারা রাষ্ট্রপতিকে সম্মান দেয় না, দেয় না। রাষ্ট্রপতিকে যদি কেউ সম্মান না দেয় না, যেটা দেওয়ার কথা, না দিলে পরে শুনে রাষ্ট্রপতি চেয়ারে কে বসে আছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো চেয়ারটা। আপনি যদি চেয়ারটাকে সম্মান না দেন, তাহলে আপনি চেয়ারকে লোকে সম্মান দেবে না, দিবে না তো। যে লোক বেয়াদব, বেয়াদবরা আমি সম্মান দেবো কেন? আপনি তো বেয়াদব, আপনি মানতেছেন না রাষ্ট্রপতিকে। যে উপদেষ্টা রাষ্ট্রপতিকে সম্মান দেয় না, সে বেয়াদব উপদেষ্টা, তাকে তো আমি মানবো না, এবং তাকে তো আমি সম্মান দেব না। তো আপনি যা করবেন তাই পাবেন। এবং এই দিন কিন্তু ঘনাই আসছে, দেখেন আরো সামনে দিন দেখেন না কি হয়। ওই যে আপনি জল্পনা কল্পনা করেছেন রাষ্ট্রপতি, শুনে নাম বলি, রাষ্ট্রপতিকে কি বলবো, এটা যদি তত্ত্বাবধায়ক সরকার হয়, তাহলে তত্ত্বাবধায়কের যে ফরম্যাট, সেই ফরম্যাটে রাষ্ট্র যখন নাকি একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট থাকে, তখন কিন্তু পুরা আপনার সশস্ত্র বাহিনী থাকে রাষ্ট্রপতির আন্ডারে, ওটাও মাথায় রাখেন কিন্তু। তারপরে আপনার বসে বসে জল্পনা, অনেকগুলো হিসেবের সাথে জড়িত। মোহাম্মদ রাশেদ খান, এই বিষয়টি নিয়ে কি আপনার মনে কোনো প্রশ্ন এসেছিল যে হঠাৎ করে কেন আসলে এরকম পরিস্থিতি তৈরি হলো, বা এটার প্রয়োজনীয়তা কেন হলো? আপনি কি এটা নিয়ে কিছু বলতে চাইবেন? হ্যাঁ জি, ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। আমার যেটি মনে হয় যে এই যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর ছবি সরকারি কর্মকর্তারা পিছনে টাঙিয়ে রাখে, বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বা বিভিন্ন দপ্তরে, এটার আসলে প্রয়োজনটা কি? আমরা লক্ষ্য করছি যে এই রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর ছবি পিছনে টাঙিয়ে রাখার পরেও ঘুষ খাওয়া বন্ধ হয়নি। হয়তো তাদের ছবি পিছনে টাঙিয়ে রাখা মানে আনুগত্য প্রকাশ করা, কিন্তু আসলে কি আনুগত্য প্রকাশ হয়? যদি কারোর প্রতি কারোর আনুগত্য থাকে, সম্মান থাকে, শ্রদ্ধা থাকে, তাহলে এত দুর্নীতি, এত ঘুষ, বাণিজ্য, এগুলো আসলে চলে না। আমার কাছে মনে হয় যে যেটি করা দরকার, পৃথিবীর বিভিন্ন দেশে সন্তানের ছবি, মায়ের ছবি পিছনে টাঙিয়ে রাখার নির্দেশনা আছে। বাংলাদেশে যদি এটি করা যায়, অন্তত যারা সরকারি কর্মকর্তা তারা ভাববেন যে এই যে ঘুষ বা দুর্নীতির টাকা, এই হারাম টাকা আমার সন্তানের পিছনে, আমার মায়ের পিছনে ব্যয় হবে। তো এই চিন্তার জায়গা থেকেও কিন্তু অনেকে এই ঘুষ খাওয়া বা দুর্নীতি করা, এটা কিন্তু আসলে কমাতে পারে। তো সেই জায়গায় আসলে এই রাষ্ট্রপতির ছবি বা প্রধানমন্ত্রীর ছবি, এটি আসলে টাঙানোর বাধ্যবাধকতা, এটি আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় এখনকার যারা রাজনীতি করে, সচেতন যারা তরুণ সমাজ, তারা কিন্তু সেই আগের সিস্টেমের রাজনীতি পছন্দ করছে না। সুতরাং আগামীতে যারা ক্ষমতায় আসবে বা আগামীতে যারা রাষ্ট্র চালাবে, তাদের প্রতি আমার আহ্বান থাকবে এই বিষয়টি আপনারা ভেবে দেখবেন যে কেন আসলে রাষ্ট্রপতির ছবি। দেখেন, যারা প্রশাসনের চাকরি করে তারা হয়তো বাধ্য সরকারকে মানতে, তারা হয়তো বাধ্য থাকে রাষ্ট্রপতিকে মানতে, কিন্তু অনেক সময় হয়তো তাকে ভালো নাও লাগতে পারে, এরকম হয় না? বাধ্য হয়ে টাঙিয়ে রাখছে। তো সেই জায়গায় এই বিষয়টা নিয়ে আসলে এই ধরনের আপনার জোরপূর্বক টাঙাতেই হবে, এই বাধ্যবাধকতা না থাকা দরকার। এবং দ্বিতীয়ত আমি আসলে মনে করি যে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয়েছে। দেখেন, প্রধান উপদেষ্টা তার ছবি কিন্তু নাই, প্রধান উপদেষ্টা নির্দেশনাও দেননি। এবং ভাই যেটি বললেন যে মালয়েশিয়া থেকে ঘুরে আসার পরে হয়তো তার খারাপ লেগেছে, এটার সাথে আমি দ্বিমত। প্রধান উপদেষ্টা আসলে এই মানসিকতার বলে আমার কাছে মনে হয় না। হ্যাঁ, তার অনেক সমালোচনা আমরা করি, কিন্তু তার ছবি লাগাইতে হবে এই নির্দেশনা তিনি চাইলে তার দপ্তরের মাধ্যমে অনেক আগে দিতে পারতেন, কিন্তু দেননি, স্পষ্টভাবে দেননি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যেহেতু প্রধান উপদেষ্টার ছবি নাই, রাষ্ট্রপতির ছবি রয়েছে, এটা নিয়ে অনেক উপদেষ্টারা ক্ষুব্ধ। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে যখন বঙ্গভবনে শেখ মুজিবের ছবি ছিল, সেটা নিয়ে কিন্তু বাংলাদেশে ব্যাপক আন্দোলন হয়েছে, ক্ষোভ প্রকাশ করেছে। এরপরে একজন উপদেষ্টা মাহফুজ আলম সেই ছবি নামিয়ে ফেলেছে। এর কারণটা কি? এর কারণটা হলো বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে, তারা কিন্তু শেখ মুজিবকে মনে করে ফাদার অব দ্য ফ্যাসিজম, এবং শেখ হাসিনাকে মনে করে
ডটার অফ দ্য ফ্যাসিজম। আপনি নিশ্চয়ই অনেকের বক্তব্য শুনেছেন, বিশেষ করে ওই সময় যারা জাসদের রাজনীতি করেছে, আমি নিজে শুনেছি তাদের কাছ থেকে, যে শেখ মুজিবের যে শাসন আমল সেটা হাসিনার থেকে নিকৃষ্ট। আমরা তো এখন হাসিনার আমলে আয়নাঘর, গুম, খুন, নিপীড়ন, নির্যাতন দেখেছি, তাই না? তো সেই জায়গায় শেখ মুজিবের শাসনামল এতটাই জঘন্য যে আমরা শুনেছি যে ওই সময় রক্ষী বাহিনী যারা জাসদের রাজনীতি করতো তাদের চামড়ার খাল, মানে শরীরের খাল যেটা চামড়া বলে, এই চামড়া পর্যন্ত তুলে প্রায় 10,000 মানুষকে হত্যা করেছে। এই বক্তব্য কিন্তু আবার একজন আপনার যিনি অধ্যাপক রয়েছেন সলিমুল্লাহ খান, তিনি কিন্তু এটা কয়েকবার এই বক্তব্য দিয়েছেন যে শেখ মুজিবের শাসনামল যারা দেখেননি তারা শুনে রাখেন, ওই শাসনামল ছিল হাসিনার থেকেও জঘন্য। দেখেন রক্ষী বাহিনী যেভাবে মানুষকে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, শেখ মুজিব শুধুমাত্র তার গদি রক্ষা করার জন্য, তার এই সাম্রাজ্য রক্ষা করার জন্য একটি বাহিনী গড়ে তুলেছিল। কাদের মাধ্যমে? ছাত্রলীগের গুন্ডাদের মাধ্যমে, তার নিজস্ব ক্যাডার বাহিনীর মাধ্যমে। তো আজকে এই কথাগুলো তো আমাদের বলা দরকার, তাই না? অন্যথায় তরুণ প্রজন্ম মনে করছে যে শেখ মুজিব দেবতা, বা আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা তারাও মনে করে যে শেখ মুজিব হয়তো আওয়ামী নবী। কিন্তু শেখ মুজিবের ৭১-এর আগে তার ব্যাপক ভূমিকা আছে। তিনি সংগ্রাম করেছেন, দীর্ঘ সময় জেল খেটেছেন, কিন্তু যে মানুষ বাকশাল কায়েম করলো, যে মানুষ গণমাধ্যমের স্বাধীনতা হরণ করলো, যে মানুষ রক্ষী বাহিনী গঠন করলো, খুনি বাহিনী, যে মানুষ জাসদের প্রায় 30,000 নেতাকর্মীকে হত্যা করলো, যে মানুষ এদেশের ভিন্ন মতের চর্চাকে বন্ধ করে দিল, সেই মানুষকে তো আর এইভাবে জাতির পিতা মানুষ মনে করতে পারে না। ৭১-এর শেখ মুজিবকে যখন আপনারা এভাবে বিশ্লেষণ করছেন তখন তার দুটি দিক দেখাচ্ছেন, একটা হচ্ছে ৭১-এর আগ পর্যন্ত এবং আরেকটা হচ্ছে ৭১-এর পর পর্যন্ত। এখন আপনি যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন কোনটিকে আসলে আপনারা গ্রহণ করবেন আর কোনটিকে বর্জন করবেন সেটা নিয়েও তো আসলে ব্যাপক আমি মনে করি যে মানুষের সামনে দুইটা অধ্যায় থাকা দরকার। ৭১-এর আগের নায়ক শেখ মুজিব, আর ৭৫ পর্যন্ত ৭১-এর পরের যে আসলে খলনায়ক শেখ মুজিব, এই দুটো অধ্যায় অবশ্যই থাকতে হবে। তরুণ প্রজন্ম দুইটা অধ্যায় জানবে, এরপরে সিদ্ধান্ত নিবে যে শেখ মুজিবকে তারা জাতির পিতা মানবে কি মানবে না। দেখেন শেখ মুজিবকে জাতির পিতা তো আসলে আমরা ঘোষণা দিই নাই, তার কন্যার শখ হয়েছে, তার বাবাকে তার যেমন পিতা ঠিক জাতির পিতা বানিয়েছে। শেখ মুজিবের প্রতি মানুষের শ্রদ্ধা আছে কতক্ষণ পর্যন্ত? ৭১-এর সংগ্রাম সেই পর্যন্ত। কিন্তু ৭১-এর সংগ্রামের পরে যখন তিনি আসলে এক ধরনের খলনায়ক হয়ে গেলেন, তখন তার দলের নেতারাই তাকে ঘৃণা করা শুরু করলো। এমনকি দেখেন শেখ মুজিবের যে রাজনীতি, যে মানুষটি শেখ মুজিবের অনুপস্থিতিতে তার নেতৃত্ব দিল, তাকে স্মরণ রাখলো, সেই তাজউদ্দিন আহমেদ, তাকে কিন্তু শেখ মুজিব ফিরে আসার পরে মাইনাস করেছে। অর্থাৎ শেখ মুজিবের ৭১ থেকে ৭৫-এর রাজনীতি ঘিন্ন রাজনীতি, যে কারণে যেহেতু তিনি আসলে ৭১-এর আগের যে চিত্র, সেই চিত্র যদি তিনি ধারণ করে থাকতেন তাহলে তাকে মানুষ জাতির পিতা মানতে আপত্তি ছিল না। যেহেতু তিনি নায়ক থেকে খলনায়ক হয়েছেন, সুতরাং তাকে আর জাতির পিতা আপনি যদি বাধ্য করেন সেটি মানুষ মানবে না। এখন তো আসলে বাধ্য করার কেউ নেই, একেবারেই। আপনি নিজেই বলছিলেন যে যার ইচ্ছে হবে সে মানবে, যার ইচ্ছে হবে না সে মানবে না। যার ইচ্ছে হবে মানবে তাকে কি আপনি ফ্যাসিস্ট উপাধি দেবেন? যে 15ই আগস্টকে নিয়ে শ্রদ্ধা জানাবে তাকে কি আপনারা জুতা পেটানোর মতো কর্মসূচি দেবেন? মানে সেটিকে আসলে কিভাবে দেবেন? একজন দর্শক আছেন, তার প্রশ্নটা একটু নিতে চাই। আচ্ছা দর্শক, এই মুহূর্তে আমি পাচ্ছি না সংযোগটি, এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, আমরা আরেকটু পর নিব। আমি একটু আসতে চাই জনাব মাসুদ কালাম, আপনার কাছে আসি। ভিন্ন প্রসঙ্গে একটু যাব, তবে তার আগে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা, যেটি নিয়ে রাশেদ খান এতক্ষণ বঙ্গবন্ধুকে নিয়ে যে কথাগুলো বললেন তার প্রেক্ষিতে কিছু বলবেন কিনা? সাথে একটু আমি বলতে চাই সনদ নিয়ে সংশয়, নির্বাচন নিয়ে যখন নানান তোড়জোড় চলছে, সরকারের পক্ষ থেকে তোড়জোড় চলছে, বিএনপি নির্বাচনের জন্য একান্ত আগ্রহে আসলে অপেক্ষা করছে, তারপরও আজকে বিএনপি মন্তব্য করেছে যে এই আওয়ামী ফ্যাসিস্ট যে যারা আছে তাদের সেই প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। জামায়াত বলছে পিআর ছাড়া তারা আসলে কোনোভাবে নির্বাচনে তারা যাবে না। এনসিপি বলছে গণপরিষদের নির্বাচনের কথা, এবং জুলাই সনদ নিয়ে এখনো সংশয় কাটেনি। জুলাই সনদের আসলে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? আমি রাশেদ খানের ব্যাপারে একটু বলি কারণে যে একদম মানে একটু মনে হয় বলা দরকার। এটা হলো ওটা আসলে একটা মানে বেশ লম্বা আলোচনা, আলোচনা আমি এখন মানে যাওয়া ঠিকও হবে না, কারণ আপনি আরেকটা প্রশ্ন করেছেন। একটা জিনিস হলো কি, শেখ মুজিবের শাসন আমলটা আমি দেখেছি। ৭৪ সালে যখন দুর্ভিক্ষ হয় তখন আমি ৮ম শ্রেণীতে পড়ি, ক্লাস 8-এ পড়ি, কাজে আমি দেখেছি। আমি কিন্তু শুনে কথা বলছি না, আমি ওই সলিমুল্লাহ খান,
অথবা ফরহাদ মাঝহার অথবা মহিউদ্দিন আহমেদ, এদের বই পড়ে কিন্তু ইতিহাস আমি জানছি না। আপনি একেবারে নিজস্ব উপলব্ধি থেকে? আমার নিজস্ব উপলব্ধি। আমার বড় ভাই, আমার আপন ভাই, সে জাসদ করত, তার উপর কি টর্চার হয়েছে এটা আমি দেখেছি। আমার মা সংসার করত, সংসারের কি জটিলতা, কি কষ্ট এটা দেখেছি। দুর্ভিক্ষের কি কষ্ট সেটা আমি ভোগ করেছি নিজে। কাজে আমি জানি শেখ মুজিবের শাসনামল ৭২ থেকে ৭৫ পর্যন্ত দুর্বিষহ শাসনামল, দুর্বিষহ। মানুষ অনেক কষ্ট করে, আমিও কষ্ট করেছি। আটার যাও চিনেন? আটার যাও চিনেন? যেটাতে পোস্টার লাগায় না, আটা গুলাইয়া, এটার মধ্যে একটু চিনি দিলে আটা যাওয়া হয়। সেটা আমি দিনের পর দিন খেয়েছি। কাজে আমি জানি কষ্টটা কোথায়। আমি কিন্তু কোনো বই পড়ে বলতেছি না। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লেখা হয়েছে কয়েকভাবে। একটা আওয়ামী লীগ লেখছে, এর কি ছিল, আরেকটা মনে করেন আপনার বামপন্থীরা লেখছে। বামপন্থীর মধ্যে দুই ভাগ, এক হলো মার্ক্সবাদী আপনার রাশিয়া মস্কোপন্থী, এক হলো পেকিংপন্থী। এরা এক একজন এক একভাবে ব্যাখ্যা করছে। আমাদের আজকের যে প্রজন্ম, তারা কিন্তু ওই বই পড়ে কিন্তু স্বাধীনতার ইতিহাস চিনে, তারা ওই বই পড়ে কিন্তু শেখ মুজিবকে চিনে। কাজে আমি কিছু জানি। আমি একটা কথা বলি, ৭২ থেকে ৭৫ পর্যন্ত শেখ মুজিবের শাসন খুবই খারাপ ছিল, খুবই খারাপ। খারাপের জন্য যে সমস্ত যুক্তি দেওয়া হয় এখন, সেই যুক্তি আসলে 20% ঠিক। আচ্ছা। আর বাকি 80% ছিল উনি ওরা দলের লোকজনকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই, তারা অপকর্মগুলি করেছে। এটা আমি জানি জিনিসটা, এটা আমি নিজেও ফিল করি। আমি ওনাকে মহামানব মনে করি না, যেটা ওনার কন্যা চেষ্টা করেছিলেন ওনাকে মানুষ না মহামানব বানায় ফেলাবে। মানুষ তো, মানুষের ভালো আছে মন্দ আছে। পৃথিবীতে একটা মানুষ দেখাতে পারবেন যে একমাত্র আমাদের নবী ছাড়া দেখাতে পারবেন না কাউকে, বা একজন শাসক, একজন শাসককে দেখাতে পারবেন যার কোনো মন্দ নাই, যার কোনো সব ভালো, অথবা একজন লোককে দেখাতে পারবেন যার সব মন্দ? সব মন্দ কোনো পাবেন না আপনি, ভালো মন্দ মিলে মানুষ। আপনি যখন আলোচনা করবেন তখন যেটা নিয়ে আলোচনা করবেন ওইটাই সামনে চলে আসবে। কাজেই আমি মনে করি ইতিহাসে যার যা প্রাপ্য তাকে ততটুকু দিতে হবে। এখন শেখ মুজিবকে নিয়ে যতটুকু সমালোচনা করা হয় বাংলাদেশে, গত কয়েকদিনে আপনি বিভিন্ন বক্তাদের বক্তব্য শোনেন, টিভিতে কথা শোনেন, পত্রপত্রিকা দেখেন, তার 10 ভাগের 1 ভাগের সমালোচনা কি গোলাম আজম নিয়ে করা হয়? হয় না, হয় না। তো বাস্তবে দুজনের অবস্থানটা আসলে কি? রিভার্স। জামাত বলে জামাত নাকি সহযোগী ছিল। আরে ভাই ৭১ সালে জামাতের 4 জন মন্ত্রী ছিল গভর্নমেন্টে, জামাতের 4 জন মন্ত্রী ছিল এই গভর্নমেন্টে, পূর্ব পাকিস্তান গভর্নমেন্টে। এটাকে আলোচনা করে, কাজে এগুলি বললে সারাদিনই বলা যায়, আলোচনা সবার সঙ্গে করা যায়। ওই আমি মাঝে মাঝে বলি যে এক বইয়ের পাঠক সম্পর্কে সাবধান। যদি কেউ এক বই পড়ে কথা বলে তার সম্বন্ধে তর্কেই যাবেন না। সে তো আর দুনিয়ার বই পড়ে নাই, সে এক লাইনে আলাপ করে যাক, ওই আলোচনা করি না আমি, ওই আলোচনা পরে এক সময় সময় সুযোগ মতো করেন, আলাপ করবো নি। আচ্ছা, এখন যেটা আপনি বলতেছেন নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা, এই যে এনসিপির কথা বললেন, অথবা জামাতের কথা বললেন, অথবা বিএনপির কথা বললেন, এইগুলো আসলে রাজনৈতিক বক্তব্য। আমি মূলত জানতে চাচ্ছিলাম জুলাই সনদ নিয়ে তো আসলে ঐক্যমত্যে তারা পৌঁছতে পারছে না, নানা ধরনের সমস্যা তৈরি হয়ে গেছে। না পারলে কোনো সমস্যা নেই, নির্বাচনে কোনো প্রভাব পড়বে না, নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আপনি দেখবেন নির্বাচনের সময় সবাই নির্বাচন করবে, এবং এই আলাপগুলো তাদের করতে হবে। তারা অনেকে বলবে জুলাই সনদের ওইটা আমার পছন্দ না, এই যে বলতেছে এটা কিন্তু জনগণকে বলতেছে, নিজের ভোটটাকে, নির্বাচনটাকে সামনে রেখে তারা কথাগুলো বলতেছে যে নির্বাচন সামনে হবে, জনগণ আমার ভোট দিবে, জনগণ আপনাকে কেন ভোট দিবে? আপনার অবস্থাটা তো ক্লিয়ার করতে হবে। আপনি বলতেছেন যে জুলাই সনদ হয়েছে, এইগুলি আমার পছন্দ না। কাজেই জনগণ বুঝবে যে এই লোকটা আসলে কি চায়। যেমন আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি, জামাত কয়েকদিন আগে ইলেকশন কমিশনে গেছিল দেখা করতে, দেখা করে ওখান থেকে বের হয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলতেছে যে এই আলাপ সালাপ করছে, তবে তার বক্তব্য হলো যে এই পিয়ার পদ্ধতি নিয়ে আমাদের রাজনৈতিক আন্দোলন রাজপথে থাকবে। মানে পিয়ার নিয়ে তারা রাজপথে থাকবে, আর পিয়ার তো ইলেকশন যদি না দেয় সে কিন্তু পরে আমরা ইলেকশন করবো না, কোথাও পাবেন না। পিয়ার পদ্ধতি ইলেকশন না হলে তারা কি ইলেকশন বয়কট করবে না, এটা বলে না তারা। এমনকি আজকে বলেছে যে এরপর যদি তত্ত্বাবধায়ক সরকারও আসে তখনও তারা পিয়ারের দাবিটা করে যাবে। পিয়ারের দাবি তো করা উচিত, আমি তো নিজেও পিয়ারের পক্ষে। আচ্ছা, আমি নিজে মনে করি যে পিয়ার পদ্ধতিতে ইলেকশন হওয়া উচিত, আমি মনে করি পার্সোনালি। কারণ একটা জিনিস মনে করেন আপনি, ধরেন রাশেদ খান আছেন, ওনার একটা পলিটিক্যাল পার্টি আছে, ওনার কিছু অনুগামী আছে, অনুসারী আছে না? এরা তো কিছু কথা বলে, এদের কথাকে আপনি এখানে আলাপ করতেছেন। যে কোনো টক শো হলে পরে ওনাদের দলের একজনকে আনার চেষ্টা করেন যে ওনাদের বক্তব্যটা আমরা শুনি। তো এই বক্তব্যটা সংসদে হোক, এটা আমি চাই না, নিঃসন্দেহে। এটা আপনি চান না? যখন আইন প্রণয়ন হবে তখন এই লোক কোনো লোক না, এটা তো হইতে পারে না রে ভাই। মাহমুদুর রহমান মান্নার কথা ধরেন আপনি, জুনায়েদ সাকির কথা ধরেন আপনি। এখন যদি প্রপার ইলেকশন হয়, মানে এখন এইভাবে যে ইলেকশন হচ্ছে, এই যে পদ্ধতিতে এখন ইলেকশন হচ্ছে, তারা ইলেকশনে হলে তারা সংসদে যাইতে নাও পারতে পারে,
কিন্তু যদি পিয়ার থাকে তাহলে পাবে, কারণ এদের যারা ভক্ত আছে, ধরেন ওনার ভক্ত 100 জন, এই 100 জনকে আপনি ইগনোর করবেন? আমি তো 100 জনে একজন হইতে পারি। আর আমরা তো আসলে পরিবর্তনটাই তো চাই। পিয়ার ভাই ভালো, পিয়ার ভালো পদ্ধতি। তবে এখন যেটা হয়েছে, এখন আমাদের হাতে সময় কম, এটা নিয়ে করতে গেলে ওরা মানবে না, করবে না তো। কিন্তু পিয়ারের পক্ষে, পিয়ার সম্বন্ধে মানুষ জানেও না, এটাও ঠিক। কারণ ওনারা যদি এগুলো বলতে থাকে, বললেই মানুষ জানবে যে ভাই সবাই তাহলে পিয়ার পিয়ার করে, পিয়ার জিনিসটা আসলে কি। এই আলোচনা করতে করতে হয়তো দেখবে যে আগামী ইলেকশনে পিয়ারটাই মূল ইস্যু হয়ে যাবে। আমি নিজে পিয়ারের পক্ষে। যারা বড় দল, যারা মনে করেন নিশ্চিত থাকে যে আমি সব সব চাই, তো তারা পিয়ার চায় না। একই অপরাধী দুটি দল, কেউ বেশি সময় পাওয়ার জন্য বেশি আকারে করেছে, ব্যাপক আকারে করেছে, কেউ কম সময়ের জন্য কম ভাবে করেছে। তাহলে কেন বিএনপি নির্বাচন করতে পারলে আওয়ামী লীগ করতে পারবে না? আওয়ামী লীগ বিএনপি নির্বাচন করতে না পারার কারণ কিন্তু বিএনপির সঙ্গে তুলনা না। আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না এই কারণে যে এখন যারা ক্ষমতায় আছে, যারা নির্বাচন দিচ্ছে, তারা চায় না আওয়ামী লীগ নির্বাচন করুক, অতএব আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না। বাদ বাকি যে সমস্ত আইন কানুন লজিক দেখাচ্ছেন না, এগুলো অর্থহীন, এগুলি কেউ গুরুত্ব দিচ্ছে না। তো এখন যারা নির্বাচনটা কন্ডাক্ট করতেছেন, ওনারা চান না যে আওয়ামী লীগ নির্বাচন করুক, অতএব আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে। এটি হচ্ছে মূল বিষয়, এটাই মূল বিষয়। বাকি যে সমস্ত লজিক, এন্টি লজিক যা যা বললেন, ভাই এটা নিয়ে আপনি আলোচনা করেন, আমিও করতে পারি, কিন্তু কোনো কাজ হবে না। কাজ হলো এটা। রাশেদ খান, আপনার কাছে আসি। এই সরকার বলেছিল যে তারা একটি শ্রেষ্ঠ নির্বাচন দিবে, যে নির্বাচন আসলে সবাই আজীবন মনে রাখবে। আওয়ামী লীগ যদি অংশ না নেয়, তাহলে সেটি কি সেই শ্রেষ্ঠ নির্বাচনকে এই সরকার উপহার দিতে পারবে? আপনি এটা নিয়ে বলতে চাইবেন কিনা? দেখেন, আওয়ামী লীগ তারা গণহত্যা চালিয়েছে, এবং যেটি মাসুদ কামাল ভাইও বললেন যে শেখ মুজিবের শাসনামল অবশ্যই খারাপ ছিল, এবং তিনি দুর্ভিক্ষের কথা বললেন, প্লাস তার ভাই জাসদের নেতা ছিলেন বা কর্মী ছিলেন, তিনিও অত্যাচারের শিকার হয়েছেন। অর্থাৎ আমি কিন্তু কোনো বই থেকে এই ইতিহাস শুনি নাই বা পাঠ করি নাই, আমি এটা জাসদের নেতাদের কাছ থেকে বা ওই সময় যারা আসলে রাজনীতি করেছে তাদের কাছ থেকে আমি শুনেছি। এমনকি আসাম আব্দুর রবের বাসায়, যিনি ডাকসুর ভিপি ছিলেন, জেএসডির যিনি সভাপতি, তার বাসায় কিন্তু আমি এই গল্প শুনেছি একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে, তিনিও জাসদের রাজনীতি করেছেন। এবং আমি জাসদের যতগুলো নেতার সাথে কথা বলেছি, কেউ আসলে শেখ মুজিবের পক্ষে বা প্রশংসা করে বক্তব্য দেয়নি, বরং জাসদের নেতারা এমনভাবে অত্যাচারিত হয়েছে যে কারণে কিন্তু এই কথাগুলো এখন বলা দরকার। আমার মনে হয় যে তরুণ প্রজন্মের সামনে এই বিষয়গুলো এখন উত্থাপিত হওয়া দরকার, কারণ আমরা দেখেছি যে 16 বছর ধরে হাসিনা কিন্তু পাঠ্যপুস্তক এমনভাবে তৈরি করেছে যে শেখ মুজিব ছাড়া বাংলাদেশে আর কোনো নেতা ছিল না, শেখ মুজিবই সব। যেহেতু মুজিবময় পাঠ্যপুস্তক, আমার মনে হয় এখন মানুষের সত্য, সঠিক মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস মানুষের জানা দরকার, এবং একই সাথে 71 থেকে 75-এর ইতিহাস বা 24 সাল পর্যন্ত যত ইতিহাস আছে সবগুলো জানা দরকার। যে আওয়ামী লীগকে বাদ রেখে কিভাবে আসলে একটি আন্তর্জাতিক মানের বা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বা ইতিহাসে সেরা নির্বাচন করা সম্ভবপর। দেখেন, আওয়ামী লীগ তো গণহত্যা চালিয়েছে, এটা তো সত্য। জাতিসংঘ রিপোর্ট দিয়েছে 1400-র বেশি মানুষকে আওয়ামী লীগ গুলি করে হত্যা করেছে, এবং আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে। তো সেক্ষেত্রে এই অপরাধের বিচার হওয়ার আগে আওয়ামী লীগ কীভাবে ইলেকশন করবে? আপনি কাকে দিয়ে নির্বাচন করাবেন? এই যে জেলা পর্যায়ে যারা আসলে আপনার হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা কারা? আওয়ামী লীগের নেতা, ছাত্রলীগ। আগামীতে যদি আপনি আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেন, কারা নির্বাচন করবে? ঠিক তারা। এখন এরা যদি ইলেকশন করতে পারে, তাহলে কি হলো? গণহত্যার বিচারটা কিন্তু হলো না। অর্থাৎ যারা গণহত্যায় অভিযুক্ত তারা কিন্তু নির্বাচন করার সুযোগ পেয়ে যাচ্ছে। এর মাধ্যমে যেটি হতে পারে যে গণহত্যার বিচারটা বাধাগ্রস্ত হতে পারে, বা একজন গণহত্যার আসামি বা একজন গণহত্যায় অভিযুক্ত ব্যক্তি যখন এমপি হয়ে যাবেন, বা আমি ধরে নিলাম যে আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পেলে আবারও ক্ষমতায় গেল, কথার কথা আমি ধরে নিলাম, তখন কি হবে? তখন এই যে এত মানুষগুলো মারা গেল, এর বিচারটা কি হবে? সুতরাং আমার মনে হয় এখন গণতন্ত্রের কোনো ঘাটতি নাই। এখন দেখছেন যে জামাতের দাবির সাথে বিএনপির দাবির ভিন্নতা নাই। আগে মনে হতো জামাত বিএনপি মানে একসাথে একটা ছন্দ বা ফ্রেজ হয়ে গিয়েছিল। এখন মানে ভিন্নতা নাই বলতে আসলে কি বোঝাতে চাচ্ছেন? নির্বাচন সবাই চাই, কিন্তু নির্বাচনের পদ্ধতি নিয়ে তো এখন জামাত বিএনপির অবস্থানটা একেবারেই আলাদা। আমি তো সেটাই বলছি যে এখন আর ওই আগের মতন এক নাই। আগে যেটি মনে হতো যে আসলে জামাত বিএনপি এক, এখন দেখেন দাবি আসলে একদম পুরোপুরি ভিন্ন। তো সেক্ষেত্রে ওই যে শূন্যস্থান আসলে কখনোই শূন্যস্থান থাকে না, গ্যাপ পূরণ হয়ে যায়। নির্বাচন হতে কোনো আসলে বাধা নেই। অসংখ্য ধন্যবাদ। আমি একটু দ্বিতীয় যিনি দর্শক ছিলেন রবিউল দিনাজপুর থেকে, তিনি প্রশ্ন করেছেন, আমি একটু মাসুদ কামাল ভাই আপনার কাছ থেকে আসি। এই রাষ্ট্রপতির অধীনে আসলে উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেছেন, তখন এই উপদেষ্টা পরিষদ যদি বা এই উপদেষ্টাদের মধ্যে কেউ যদি তার ছবি নামায়, তাহলে সেটি তাকে তাচ্ছিল্য করা বা তাকে অবমাননা করার মতো একটি বিষয় দাঁড়াচ্ছে।
তাহলে ক্ষমতায় থাকার নৈতিকতা এই উপদেষ্টা পরিষদের আছে কিনা, তারা হারিয়েছেন কিনা নৈতিকতা? যদি এরা তাকে সরাতে চায়, সরাতে পারে, তাহলে নৈতিকতা হারাবে, কিন্তু সরাতে পারবে না। সুজা আলাপ ভাই, মানে সেরকম কোনো সুযোগই নাই, কোনো আইনের মধ্যে পড়বে না, পারবে না। এটা বলে একটা ঝামেলা হবে, এটা গৃহযুদ্ধ বাঁধবে। আমি একটু একটা কথা বলি আপনাকে, রাশেদ খান যে কথাটা বললেন যে আওয়ামী লীগের নির্বাচন না করার ক্ষেত্রে উনি যে যুক্তিটা দিলেন, আমি এই যুক্তির সঙ্গে একেবারে একমত না, একদমই এক। কিভাবে? আমি কারণটা বলি। বিশেষ হলো আওয়ামী লীগ যে গণহত্যা চালাইছে, যে লোককে মারছে 1500 নাকি 1000 আমি জানি না, কারণ জাতিসংঘ বলে 1500, গভর্নমেন্ট বলে প্রায় 1000, গভর্নমেন্ট কিন্তু 1000, হ্যাঁ প্রায় 1000 বলে। তো যে সংখ্যাটা যাই হোক না কেন, হোয়াট এভার ইট ইজ, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এর জন্য এটাকে গণহত্যা হিসেবে আমি বলবো, এর জন্য বিচার হওয়া উচিত নিঃসন্দেহে। কার বিচার হওয়া উচিত? যাকে আপনি চিহ্নিত করেছেন, যার যার বিরুদ্ধে মামলা হবে, সবার বিচার হওয়া উচিত। আপনি ধরেন এই কাজটার সঙ্গে জড়িত আছে শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদ, অথবা তার আগের মন্ত্রী পরিষদ, অথবা তার আগের মন্ত্রী পরিষদ। তার মানে 2014 থেকে শুরু করে 2024 পর্যন্ত এই প্রত্যেকটা মন্ত্রী পরিষদের সদস্যের বিরুদ্ধে আপনি মামলা করেন। আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি এই সময় যতগুলি মেম্বার ছিল সবার বিরুদ্ধে মামলা করেন। আওয়ামী লীগের যারা নাকি এমপি ছিল সবার বিরুদ্ধে মামলা করেন। আওয়ামী লীগের যারা এমপি হতে চেয়েছিল, নমিনেশন পেপার কিনেছিল, সবার বিরুদ্ধে মামলা করেন। আওয়ামী লীগের যখন উপজেলা কমিটি পর্যন্ত আপনি যান, যত উপজেলা কমিটি যত মেম্বার ছিল সবার বিরুদ্ধে মামলা করেন। মামলায় ঠিক হবে যে সে অপরাধী কি অপরাধী না, অপরাধ করেছে কি করে নাই, খেয়াল করেন। এবং সেই সংখ্যাটা কত হবে? যদি এই সবগুলি আপনি যোগ করেন 1 লাখ হবে না। ধরলাম 1 লাখ না, 2 লাখ, ধরলাম 5 লাখ, ধরলাম 10 লাখ হয়েছে, ধরলাম 10 লাখ হয়েছে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আওয়ামী লীগ যেবার সবচেয়ে কম ভোট পেয়েছে যে বছর 2001 সালে, ওটাকে আমি 2091 আগেগুলিকে নির্বাচনী মনে করি না। এমনকি 73 যে ইলেকশন হয়েছে নাকি শেখ মুজিব করছিল, ওটাকে আমি নির্বাচন মনে করি না। আমি 91 সাল থেকে নির্বাচন মনে করি। আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পেয়েছে 2001 সালে, সেইবার তারা 2,28,00,000 ভোট পেয়েছে। আমি ধরলাম এর মধ্যে আপনার ধরেন মানে আওয়ামী লীগের কুশাসন, অনেক ভোট কমে গেছে, আবার এদিকে ভোটার আবার ভোটার তো কিছু বাড়ছে। তো ঘরে হরে ধরে মনে করেন আপনার 2 কোটি লোক এখন আওয়ামী লীগকে ভোট দেয়। তার মধ্যে মনে করেন 1 কোটি লোক ফ্লোটিং মানে কি, তারা আওয়ামী লীগ ভালো করলে ভোট দেয়, নাহলে ভোট দেয় না। কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলি, এই দেশে মিনিমাম 1 কোটি লোক আছে যারা জীবনে কোনোদিন নৌকা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই এবং দিবেও না। মিনিমাম 1 কোটি লোক আছে, ঠিক আছে? আমার প্রশ্ন হলো সেই 1 কোটি, আমি দেখেন ইলেকশন কিন্তু সরকারের জন্য না, ইলেকশন কিন্তু পলিটিক্যাল পার্টির জন্য না, ইলেকশন হলো ভোটারের জন্য, মানুষের জন্য। সেই 1 কোটি ভোটারকে, 1 কোটি যারা ভোট জীবনে কোনোদিন নৌকা ছাড়া দেয় নাই, তাদের জন্য এই সরকার কি বিকল্প রাখলো? এই প্রশ্নটা আপনি আমাকে জবাব দেন। আপনার এই প্রশ্নটি আছে, তার সাথে আমি এটিও প্রশ্ন একটু করতে চাই যে আওয়ামী লীগ যে অন্যায় করেছে, যে অবিচার করেছে, যে গণহত্যা চালিয়েছে, সেটির বিচারের আগে আওয়ামী লীগকে কি ভোটে আসলে নির্বাচন করার সুযোগ কি দেওয়া উচিত বলে মনে করেন? আমার কথা হলো কি, আপনি আওয়ামী লীগকে আপনি ভোট করতে দেন, আপনি যদি ওই 10 লাখ লোকের বিরুদ্ধে হত্যা মামলা করেন, আপনি বরং একটা আইন করেন যারা যাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে তারা ইলেকশন করতে পারবে না, এটা করে দেন আপনি, আমার কোনো আপত্তি নাই। অ্যাজ এ হোল পুরো পলিটিক্যাল পার্টি, আপনি আমি একটা সিম্পল আরেকটা উদাহরণ দিই, এই 2 মিনিট লাগবে উদাহরণটা দিতে। ধরেন একটা স্কুল, শিক্ষা প্রতিষ্ঠানের পাশ দিয়ে একটা গাড়ি বাস যাচ্ছে, সেই বাসে চাপা পড়ে 2 জন শিক্ষার্থী মারা গেল। স্টুডেন্টরা যে কি করবে? ধরা যাক সেটা হলো আপনার টাটা কোম্পানি বাস। স্টুডেন্টরা যে কি করবে? এখন স্টুডেন্টদের করণীয় কি? ওই ড্রাইভারকে ধরে বিচার করা, পুলিশের কাছে দেওয়া। আর আপনি বলেন না, টাটা কোম্পানি বাস পড়ে যাও। আচ্ছা, বাস পড়ে দিলেন, কোন কোম্পানি? টাটা কোম্পানি। অথবা যাও রতন টাটার কাছে যা কমপ্লেন করো, তোমার বাস আমার স্টুডেন্ট মারছে। তাহলে আসলে করণীয়টা কি? যে বাসটা চালাচ্ছিল আপনি তার বিচার করবেন, বাসটা পুরাই দিবেন না। কারণ এই বাস কিন্তু গত 10 বছর ধরে চলতেছে, অনেক মানুষের উপকার করছে এই বাসটা। তো সেটা কিন্তু পুরাইলে কিন্তু সমাধান হবে না, সমাধান হবে বাসের চালকের বিচারের। এখানেও আওয়ামী লীগের যারা চালক ছিলেন এই সময়, আপনি তাদের বিচার করেন। আপনি দলটাকে বাতিল করে দিবেন, দল কিছু করতে পারবে না, রাস্তায় বাড়িতে পারবে না, অমুক করতে পারবেন। আপনি 1 কোটি লোকের সঙ্গে পারবেন? 1 কোটি লোক, ফাজলামো কথা না, 1 কোটি ভোটার মাঠে তো নামেন, এবং হ্যাঁ মাঠে তো নাই, মাঠে পাবেন। ওই যে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন বিএনপি বলতো পুলিশ ছাড়া আসেন, দেখাই দেবো, বলতো না? আওয়ামী লীগ ওরা বলবে কদিন পরে, 2 দিন যাক না, ইলেকশনটা খেলে হোক না, দেখেন না কি হয়। আজকে যারা মাঠ দাপাই বেড়াচ্ছে, তখন মাঠে তারা 10 কদম হাঁটতে পারে কিনা দেখেন।
জনাব রাশিদ খান, আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম। জনাব শামসুজ্জামান দুদু বলেছেন নির্বাচনে অংশ নিলে ভরাডুবি হবে, যে নেই কিছু খুচরা পার্টি নির্বাচন চায় না। এই খুচরা পার্টি আসলে কারা? নির্বাচন চায় না কারা? দেখেন, আমি যেহেতু বিএনপি করি না, সুতরাং তার বক্তব্যের উত্তরও আমি দিতে চাই না। তবে এতটুকু বলতে চাই যে এইভাবে কাউকে আসলে অ্যাটাক করে বক্তব্য দেওয়া ঠিক না। নির্বাচন আমার মনে হয় সবাই চায়, দাবির ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে। তো সেক্ষেত্রে যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু বারবার বলছেন যে আমরা কিন্তু ফ্যাসিবাদ বিরোধী শক্তি, আমাদের দাবির ভিন্নতা থাকতে পারে, তারপরেও কিন্তু আমরা একে অপরকে এমনভাবে আমরা বাক্য বিনিময় করব না যাতে করে কেউ কারোর মুখ আমরা না দেখতে চাই। সুতরাং এই ধরনের বক্তব্য দুদু ভাই যেটা দিয়েছেন এটা অনাকাঙ্ক্ষিত। আমি আরেকটু বলি, যেটা মাসুদ ভাই বললেন, যেটা তিনি বলছেন যে দেখেন আওয়ামী লীগের এখনো পর্যন্ত 1 কোটি ভোট রয়েছে। আমার মনে হয় সেই বাস্তবতা নাই। গণহত্যার পরে বিশেষ করে তরুণ প্রজন্ম তারা কিন্তু ব্যাপকভাবে আওয়ামী বিরোধী। আর তিনি বলছেন যে শেখ পরিবার বা আওয়ামী লীগের যারা পদে ছিল, তিনি বলছেন 10 লাখ নেতাকর্মীকে বাদ দিয়ে, আমি আসতেছি, 10 লাখ মানুষকে বাদ দিয়ে প্রয়োজনে মানে আওয়ামী লীগের যারা, আওয়ামী লীগ অন্যরা নির্বাচন করুক। তো আওয়ামী লীগের তো আসলে নৈতিকভাবে নির্বাচন করার কোনো গ্রাউন্ড নাই। শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগের অন্য নেতাকর্মীরা রাজনীতি করবে বলে বা নির্বাচন করবে বলে আমার কাছে মনে হয় না। দেখেন, শেখ হাসিনা যদি ওই সময় ভারতে না পালিয়ে গিয়ে বা দেশ না ছেড়ে তিনি দেশে থাকতেন, তিনি বলতেন যে আমি পদত্যাগ করলাম, এখন তোমরা আমাকে অ্যারেস্ট করলে করো, তাহলে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি এইভাবে ধ্বংস হয় না। এখন হয়তো আওয়ামী লীগ ফেসবুকে সরব, কিন্তু মাঠে নামার ক্ষেত্রে আওয়ামী লীগ ব্যাপক ভয় পাচ্ছে। 10 জনও কিন্তু একসাথে হতে পারছে না। মাস্ক পরে কোথাও কোথাও আমরা দেখছি যে 15 আগস্ট পালন করছে তারা। মাসুদ ভাই, আমার একটা প্রশ্ন ছিল, যদিও সময় অনেক কম, সরকারের সাথে হঠাৎ করে এনসিপির একটা দূরত্ব আমরা দেখতে পাচ্ছি। এনসিপির পক্ষ থেকে নানা ধরনের কথা বলা হচ্ছে, সরকারের এগেইনস্টে লন্ডনে গিয়ে সেজা দিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা, এমন কথা বলা হচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন করা হবে না এমন হুঁশিয়ারির কথা বলা হচ্ছে। আবার উপদেষ্টা একজন বলছেন যে এনসিপি কি বললো না বললো তাতে কিছুই যায় আসে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। হঠাৎ করে কি হলো? সরকারের সাথে এনসিপির সম্পর্কের টানাপোড়েনটা কেন? শুনেন, এনসিপি একটা ক্ষুদ্র পার্টি, ক্ষুদ্র। সেই পার্টির উপরে একটা বড় হাত ছিল, ডক্টর ইউনূসের হাত, যে কারণে এনসিপিটাকে বড় দেখাতো। আচ্ছা, ফাঁপানো বেলুন চেনেন? বেলুন কিন্তু আসলে এতটুকু, ফুলাইলে পরে এত বড় হয়। তো ওই ফুলানো যে বাতাসটা বেরিয়ে গেছে, ওই হাতটা সরে গেছে। ওই হাত সরে গেছে কেন? এই লোক আবার স্বার্থপর আছে, কিন্তু সে দেখছে যে এনসিপিকে নিয়ে বিরোধীরা অগ্রসর হতে পারবো না। তো উনি যে এখন ওনার নৌকা ভিড়াইছে বিএনপির ঘাটে, যে বিএনপি আগামীতে ক্ষমতা আসে আমার কিছু একটা সুবিধা টুবিধা দিবে, অথবা আমাকে একটা সেফ এক্সিট দিবে, অথবা আমাকে প্রেসিডেন্ট বানাবে, এই ধরনের একটা প্ল্যান মনে মনে ওনার আছে। যে কারণে এখন এনসিপি এতিম। এখন এতিম এনসিপি সে কি খুশি হবো? খুশি হয় নাই। এখন ওনারা যে কথা আগে বলতো না এখন এটা বলতেছে। হিসাব সিম্পল ভাই।